তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, এই বৈঠকের মধ্যে একটা যৌথ বিবৃতি, সেই বিবৃতিতে কোনো খোলাসা, আমি যেটা বলছিলাম যে কোনো খোলাসা কথা কিন্তু আসেনি যে করা যেতে পারে। এটার মধ্যে এমন কি থাকলো যেটার কারণে জামাত একেবারে একদম অনৈক্যের মধ্যে চলে গেল, যে একটা সরাসরি তারা একদম ঐক্যমত্য কমিশনের বৈঠক বর্জন করলো? ধন্যবাদ। প্রথম জায়গাটা হচ্ছে যে বাংলাদেশের পলিটিক্সে জামাত একটা ধূর্ত শক্তি। সে সবসময়ই তার ইতিহাসটা হচ্ছে রাজার কাছাকাছি থাকা এবং রাজার কাছ থেকে নিজের পলিটিক্সটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা। এটা 47 সালে তারা ব্রিটিশের পক্ষে অবস্থান নিয়েছে, 71 সালে পাকিস্তানিদের পক্ষে অবস্থান নিয়েছে। গত কয়েক মাস ধরে আপনি দেখছেন তাদের নেতারা ওয়াজেও বলছে যে ডক্টর ইউনূসের সংস্কার কর্মসূচির সমালোচনা বা বিরোধিতা করা হচ্ছে ধর্ম অবমাননার শামিল। তাদের মাসুদ, তার একটা বিখ্যাত একটা ভিডিও ক্লিপ আছে। হঠাৎ করে সে এখন এসে বলছে যে আমি ডক্টর ইউনূসের এখানে যাব না। কেন? ডক্টর ইউনূস পদত্যাগ করতে চান, এই কথাটা আমরা কার কাছ থেকে শুনেছিলাম? প্রধান উপদেষ্টার প্রেস উইং কি বলেছিল? না না। কে বলেছিল? এনসিপির দুই নেতা। আচ্ছা, এখন পর্যন্ত আপনি জিজ্ঞেস করেন, এনসিপি একটা রাজনৈতিক দল হয়ে ওঠার চেষ্টা করছে, কিন্তু আইনের দিক থেকে এনসিপি কি এখন পর্যন্ত তার কোনো বৈধতা আছে? না, নির্বাচনের এখনো বৈধতা পায়নি। তারপরেও এনসিপি তো সেই একটা সমাবেশ ছাড়া ঢাকার বাইরে বা কোথাও আপনি দেখছেন না। আমি সেটাও আমি বাদ দিলাম। এই যে 24 অক্টোবর মানে অভ্যুত্থানের পরে ইতিমধ্যে অনেকগুলো রাজনৈতিক দল বেরিয়েছে না? তারা সবাই বলছে যে আমরা জুলাইয়ের চেতনাকে ধারণ করছি। ইলিয়াস কাঞ্চনের মতন বাংলাদেশে একজন রিনাউন্ড পার্সন, শওকত মাহমুদের মতন একজন রিনাউন্ড সাংবাদিক নেতা, তারা একটা দল করেছে। কেন ডক্টর ইউনূস তাদেরকে ডাকেন না? কেন শুধুমাত্র আক্তার এবং নাহিদ ইসলামকে ডাকেন? কারণ হচ্ছে এই দলটা হচ্ছে ওনার দল, এই দলটা হচ্ছে রাজার দল, এবং সেই রাজার দল বলে যখন বিনিয়োগ সম্মেলন হয় তখন আপনি তাদেরকে ডাকেন, অন্য কেউকে ডাকেন না। যখন ওই যে তিনি পদত্যাগ করতে চান, এই কথাটা তাদের মুখ থেকে আসে। প্রেস উইংয়ের পক্ষ থেকে আমাদের প্রধান উপদেষ্টা বিদেশে যখন যান, তিনি কত টাকা দামের ওই কুর্তা পরছেন এটিও আমরা শুনি, কিন্তু এই ধরনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা বলেন না। শুনি কার কাছ থেকে? এনসিপির কাছ থেকে। কারণ এনসিপি ততক্ষণ পর্যন্ত জানতো যে রাজা তাদেরকে উদার হস্তে সহযোগিতা করছে। যখন তারা দেখতে পাচ্ছে যে তাদের যে ডিজাইন, মোশাররফ ভাই যেটি বললেন যে বাংলাদেশের সমস্ত ইতিহাস উল্টে দাও, বাংলাদেশের সংবিধান পাল্টে ফেলো, শেখ মুজিবের বাড়ি ধ্বংস করেছো, এবার নতুন কালচার নিয়ে আসো, একটা নেতাদের বাড়িতে বুলডোজার পাঠিয়ে ধ্বংস করে ফেলো, এই ধরনের প্রতিহিংসার রাজনীতি তারা বাংলাদেশের রাজনীতিতে টিকিয়ে রাখার যে প্রচেষ্টাটা, যখন ডক্টর ইউনূস হয়তো এর সাথে যুক্ত থাকতে চাইছেন না, তখন এনসিপি এসে তারকে নিয়ে প্রশ্ন তুলছে। জামাত রাজনীতিতে আপনি দেখেন নির্বাচনী ব্যবস্থায় মোশাররফ ভাইরা নির্বাচন করে, নির্বাচনের প্রথম কাজটা কি? একটা পলিটিক্যাল পার্টি প্রথম যে স্টেজটা নেয় সেটি হচ্ছে যে একজন প্রার্থীর নাম ঘোষণা করা, দল থেকে প্রার্থী ঘোষণা করা। সারা দেশে জামাত গত 8 মাসে 296টি আসনে তার প্রার্থী ঘোষণা করেছে। কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল যদি ভোটের কথা বলে, সঙ্গে সঙ্গে তাদের বট বাহিনী এসে তাকে আক্রমণ করে। ডক্টর ইউনূসকে 5 বছর চাই। কেন? জামাত এবং এনসিপি একটা দীর্ঘ সময় চায় তাদের ব্রিডিং স্পেসটা বাড়ানোর জন্য, এর বাইরে কোনো কারণ নেই। স্কুলের বিস্কুট দৌড় প্রতিযোগিতায় বাঁশি বাজার আগে যে দৌড় শুরু করেছে এবং একেবারে মাথায় চলে গেছে, আপনি তাকে নিয়ে কোনো কথা বলছেন না। যে বাঁশি বাজার আগে লাইনের উপরে পা ফেলেছে, ভোট চাই এটি বলছে, আপনি বলছেন সে হচ্ছে ভারতের দালাল, সে হচ্ছে অমুক দেশের দালাল। আচ্ছা, এই যে সারা দেশে আপনি যে প্রার্থী ঘোষণা করলেন, মার্কা দিয়ে প্রচারণা চালাচ্ছেন, এটা আমি সমালোচনা করতে পারি না। জামাত এবং এনসিপি ভেবেছিল এই সরকারকে দিয়ে তাদের কতগুলো হিডেন এজেন্ডা তারা বাস্তবায়িত করবে। আপনি এত সমস্যা থাকার পরেও একটা দেশের মধ্যে আপনি হঠাৎ করে মুক্তিযুদ্ধের সংজ্ঞাটা কেন পাল্টাতে চান? পাল্টাতে চান এই কারণে আপনারা এই সুযোগটাকে ব্যবহার করছেন। আপনার যে পরাজয়ের গ্লানি, আপনি যে এত বছর ধরে ওই যে ট্যাগটা ধরে আছে, ইতিহাস আপনাকে ক্ষমা করছে না, সেখান থেকে একটু গোসল করে যদি ওঠা যায়।